হ্যালো। আহ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি নোট শেয়ার করছি স্ক্রিন। হ্যাঁ, এখন কি আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। যাই হোক, যেহেতু প্রথম ক্লাসটা আসলে রেকর্ডিং করা সম্ভব হয়নি, হ্যাঁ একটু কিছু ঝামেলার জন্য রেকর্ডিং হয় নাই, সো আমি এটা একটু যেহেতু তুমি যেহেতু মানে করা হয় না, সেটা আমি এটা একটু দ্রুত সংক্ষেপের মধ্যে যাবো। আশা করি তোমার এই বিষয়টা নিয়ে আইডিয়া আছে। হ্যাঁ, তবুও অনেকে তো আবার রেকর্ডেড ক্লাসও দেখতে চায়। তো আগেরটা যেহেতু ক্লাসটা রেকর্ডেড হয় নাই, সেই হিসাবে আমি একটু গো থ্রু করবো। ওকে, আচ্ছা জি যাই স্যার। হোক। সো আজকে আমি যেহেতু রুটিনটা একটু কিছু ঝামেলার জন্য এখনো পর্যন্ত আমি রুটিনটা এখনো পর্যন্ত পুরোপুরি প্রস্তুত করতে পারিনি। হ্যাঁ, আমি এই ক্লাসের পর ইনশাআল্লাহ একটা রুটিন দিয়ে দিব। তো রুটিন অনুযায়ী হবে। ওকে, রুটিন যেভাবে দেওয়া জি স্যার। আছে। আর চ্যাপ্টারটা আই থিংক আমার মনে হয় না যে ফিজিক্স এর ক্ষেত্রে চ্যাপ্টার বলে দিতে হবে। ঠিক আছে, জাস্ট ক্লাসের ডেটটা বলে দেবো, সেখানে আমরা একটা চ্যাপ্টার নিয়ে পড়বো। ওকে, ঠিক আছে। ওকে, আর আমার সাথে সবাই ইন্টারাকশন করবা, ইন্টারাকশন যত করবা তত ভালো হবে। ঠিক আছে। জি স্যার। ওকে, আচ্ছা, হাজবিয়া জান্নাত, কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুমি কি প্রথম ক্লাসটা করে কি করছিলা? না, আজকে প্রথম ক্লাস করছি। ওকে, তাহলে আমি একবার ক্লাস নিয়েছিলাম, বাট আমি আজকে থেকে আবার স্টার্ট মানে একটু প্রথম থেকে একটু গোত্র করবো। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে যে আমি শীঘ্রই ইনশাআল্লাহ একটা রুটিন করে দিব। রুটিন অনুসারে ওই রুটিন অনুসারে ক্লাস হবে, বাট আমি চ্যাপ্টারটা কোন দিন কোন চ্যাপ্টার হবে এটা আই থিংক ফিজিক্স এর ক্ষেত্রে দরকার নেই। আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছে সেটা দুইটা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টার শেষ করে দিব, সর্বোচ্চ তিনটা ক্লাস যেতে পারে। ইনশাআল্লাহ সর্বোচ্চ দুইটা ক্লাসের মধ্যে শেষ করে দেব। পরের ক্লাসটা আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা আমি গ্রুপে বলে দিলে হবে। তোমরা খালি জানবো যে সপ্তাহে কোন কোন দিন ফিজিক্স ক্লাস থাকবে, এইটুকু ক্লিয়ার? আই থিংক জি এটা তোমাদের ভাইয়া। সমস্যার কথা না, ঠিক আছে। আচ্ছা যাও, আজকে আমরা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 3, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে চলতরিৎ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, চলতরিৎ। সো তোমাদের চলতরিৎ নিয়ে আছে। আর আমার যদি শুনতে কোনো কারণে যদি সমস্যা হয়, তাহলে তোমরা একটু আমাকে একটু বলবা, বিকজ অফ আমার আগে যে মাইক্রোফোনটা আছে গতকালকে থেকে কাজ করতেছে না। সো আমি আরেকজনের থেকে মাইক্রোফোন একটা ইয়ার নিয়ে ইউজ করতেছি। তো একটু এটা একটু ইয়া করে, তো ওটা একটু ভালো শোনা যেত, ঠিক আছে। সো যদি কোনো কারণে যদি কথাবার্তা একটু ডিস্টর্টেড বা কোনো কারণে একটু সমস্যা যদি মনে হয়, আমাকে একটু জানাবা। ওকে, সো আমি লেটস ডাইভ ইন। প্রথমত সবার আগে আমাদেরকে তড়িতের ক্ষেত্রে জানতে হলে সব সব ফার্স্ট অফ অল আমাদের একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভব পার্থক্য। হুম, বিভব পার্থক্য। বিভব পার্থক্য সম্পর্কে তোমরা জানো? আমি কিন্তু বেসিকটা দেখাচ্ছি, বেসিক্স থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম হয়তো মনে হতে পারে যে কি মানে বেসিক্সটা, তো বেসিক্স গুলো তো আমরাও জানি, বাট এটা নেসেসারি। এটা কিভাবে নেসেসারি এটা সামনে যত স্লাইড যাবে তত তত বুঝতে পারবা। ওকে, সো আমাকে একটা কথা বলো যে বিভব পার্থক্য সবাই তো জানো সুন্দর মতো। হুম, জি স্যার, টুকটাক। ঠিক আছে। আচ্ছা, আমি একটু নিজের ভাষায় একটু বলি। হ্যাঁ, তোমরা একটু দেখো, আমি একটু নিজের ভাষায় বলি। এখানে দুইটা ট্যাঙ্ক আছে। কি রে, বাঁকা হচ্ছে কেন? Wait, এখানে দুইটা ট্যাঙ্ক আছে। ট্যাঙ্ক বলতে গেলে যুদ্ধের ট্যাঙ্ক ভাইবো না, এটা হচ্ছে তোমার টাঙ্কি। হুম, ঠিক আছে। এখন দুইটার মাঝখানে আমি একটা পাইপ বসিয়ে দিলাম। ঠিক আছে, এই ট্যাঙ্কিটার নাম হচ্ছে এ, এই ট্যাঙ্কিটার নাম হচ্ছে বি। ঠিক আছে, সো এখানে একটা কল আছে, ট্যাপ। ওকে, এখন এখন মিউট করো, আমি বলি তোমরা মিউট করো, তাহলে আমার কানে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এখানে এখন ধরো এই ট্যাঙ্কিটা তোমার খালি আছে।
ট্যাঙ্কির মধ্যে কোনো পানি নেই, তো এখানে কোনো এই পাইপের মধ্যে কোনো পানি থাকবে না, ঠিক আছে। এখন ধরো আহ এই ট্যাঙ্কিতে পুরা পানি আমি ভরলাম, হ্যাঁ এই ট্যাঙ্কিতে আমি পুরা পুরা পানি ভরলাম, ঠিক আছে। এই ট্যাঙ্কিতে আমি পুরা পানি ভরলাম, এই ট্যাঙ্কিটা খালি। এখন আমি এই কলটা খুলে দিলাম। এখন বলো পানি কোন মানে কোথা থেকে কোন দিকে যাবে? পানি এদিকে যাবে নাকি এদিকে যাবে, কোন দিক যাবে? তো ডান দিকে যাবে। বাম থেকে ডান দিকে যাবে। বাকিরাও অ্যান্সার করবা, জি সবার ইন্টারাকশন চাই, ঠিক আছে। তো তুমি একটু মিউট করো, তোমার ওখানে আজানের শব্দটা বেশি আসতেছে তো, বেশি সাউন্ডটা। আচ্ছা, কোন দিক যাবে? এই দিক থেকে এই দিক বরাবর যাবে, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে পানির পরিমাণ বেশি, এখানে কোনো পানি নেই, তো পানিটা এদিক থেকে এদিকে যাবে। এখন এইটা হচ্ছে কি, আবার ধরো যখন এই দুইটার মধ্যে পানির লেভেল ধরো সমান হয়ে গেছে, এখন ধরো এই দুইটার মধ্যে পানির লেভেল তো সমান, ঠিক আছে। তখন কি এইটার মধ্যে দিয়ে কি কোনো পানি চলাচল করবে? দুইটা লেভেল যখন সমান থাকবে? না স্যার। থাকবে না, ঠিক আছে। তো তখন থাকবে না, কখন থাকবে? যখন দুইটা লেভেলের মধ্যে যখন পানি পার্থক্য থাকবে। ধরো পানি এখন এই লেভেলে নাই, পানি এখন এই লেভেলে আছে, এখানে এটা বাদ দিলাম, পানি এখন এই লেভেলে আছে, তখন কি যাবে? এটা এটার বেশি এটা একটু কম, তখন যাবে যাবে না? জি স্যার। যাবে। তো পানি কতক্ষণ চলাচল করবে? যখন এই দুইটার মধ্যে পানির পরিমাণের মধ্যে পার্থক্য থাকবে, লেভেলের মধ্যে পার্থক্য থাকবে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি ইলেকট্রন কল্পনা করি, এটা সবগুলোর মধ্যে ইলেকট্রন আছে, এটার মধ্যে তার আছে, তো যেটা ইলেকট্রন বেশি সেটা থেকে যেটা ইলেকট্রন কম, ইলেকট্রন সবসময় সেদিকে যাবে, বেশি থেকে কমের দিকে, ঠিক আছে। তো এই ইলেকট্রনের চলাচল এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ইলেকট্রন যখন এক এক স্থান থেকে অন্য স্থানে যখন চলাচল করতেছে, এটা কি? তড়িৎ প্রবাহ, ঠিক আছে। সো এখন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মানে মাস জানতে হবে, সেটা কি? বিভব পার্থক্য, এইটা যে বিভব। এখন এই দুইটার মধ্যে যখন পার্থক্য থাকবে, যেটার কম এবং যেটার বেশি, কারেন্টের প্রবাহ সেদিকে হবে, মানে বেশি বেশি থেকে কমের দিকে যাবে। বুঝতে বুঝতে পারছো? বেশি থেকে কমের দিকে যাবে। সো এই বিষয়টাই হচ্ছে যে কি, যে তোমার হচ্ছে যে বিভব পার্থক্য, অর্থাৎ যখন এক যে যে যেখানে তোমার হচ্ছে আম, যেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, সেখান থেকে যেদিকে ইলেকট্রন কম আছে, ইলেকট্রনের প্রবাহ সেদিকে হবে, ঠিক আছে। তো এখানে জর্জ সাইমন ওহম একটা সূত্র দিছে, সেটা কি? বি সমানুপাতিক আই। অর্থাৎ দুইটার মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে, দুইটার মধ্যে যত বেশি হবে, যেমন ধরো এই যে ফ্লো, এখানে যে ইলেকট্রনের যে ফ্লো, ধরো এই দুইটা ফ্লো এর মধ্যে ধরো এখানে নাই, এখানে কিচ্ছু নাই, এটা পুরা ফাঁকা, আর এখানে পুরা ভরা পানি, তো এটার ফ্লো বেশি হবে না? এখান থেকে বেশি হবে না? বেশি পরিমাণ যাবে না? জি স্যার, বেশি যাবে। যাবে এখান থেকে ভরা। এখন দুইটার মধ্যে পার্থক্য খুব কম, ধরো এখানে এইটুকু আছে, এখানে হচ্ছে এইটুকু, মানে অল্প ডিফারেন্স, তখন কি হবে? ফ্লোটা তখন কি হবে? আসতে হবে, তাই না? চলাচল। সো জি স্যার। এখন হচ্ছে, তো বুঝতে পারছো এখন দুইটার মধ্যে পার্থক্য মানে এইটা এইটাকে এইটার মধ্যে কতটুকু আছে, এটার মধ্যে পার্থক্যটাকে যদি বলে ভি সমানুপাতিক আইটা হচ্ছে যে ফ্লো, এই যে ফ্লো যেটা, অর্থাৎ এটা যে ওম এই সূত্রটা দিছে যে, যে তোমার হচ্ছে কোন একটা পরিবাহের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তা উভয়ের প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুইটা প্রান্তে লেভেলের বা মানে যতটুকু আছে ইলেকট্রনের পরিমাণ, সে দুইটা পরিমাণের পার্থক্যের সমান। অর্থাৎ পার্থক্য যত বেশি হবে, কারেন্টের প্রবাহের পরিমাণ বেশি হবে, পার্থক্য যত কম হবে, কারেন্টের প্রবাহের মান তত কম হবে, ঠিক আছে। তো এখানে জি স্যার। আমি আমি যদি সমানুপাতিক চিহ্নটা যদি উঠিয়ে দিই, তাহলে বি সমান সমান আই আর, আর কি? রোধ। এটাকে যদি আলোভাবে বলি, পরিবাহীর রোধ। রোধ মানে কি? যখন এই একটা পরিবাহী, পরিবাহীর মধ্যে দিয়ে কিছু একটা যাচ্ছে, তো এই পরিবাহের নিজস্ব কিছু মেকানিজম আছে, যার জন্য সে তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করবে, তড়িৎ প্রবাহকে সে বাধাগ্রস্ত করবে, সেটা কি? তার রোধ। যেমন একটা রাস্তা, রাস্তা, ঠিক আছে, রাস্তার মধ্যে গাড়ি চলতেছে, রাস্তার মধ্যে ধরো খানাখন্দ আছে, এখানে ভাঙ্গা, এখানে ভাঙ্গা, বা এখানে ভাঙ্গা, তাহলে কি? যত বেশি
কি হবে, ভাঙ্গা রাস্তা বেশি ভাঙ্গা থাকবে, তত কি গাড়ি চলাচল কম থাকবে না, তাই তো? জি স্যার, কম থাকবে, অসুবিধা হবে। অসুবিধা হবে। এটা হচ্ছে রোধ। এটা এই পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্যে তড়িৎ প্রবাহ, মানে তড়িৎ প্রবাহ ঠিকমতো হয় না বা বাধাগ্রস্ত হয়, সেটাই কি তার রোধ। রোধ যত বেশি হবে, রাস্তার রোদ। মধ্যে যত বেশি খানাখন্দ হবে, ধর এই জায়গা টোটালি হচ্ছে বড় গর্ত, তাহলে এখানে কোনো গাড়ি চলাচল করতে পারবে না, ঠিক আছে? এই যেমন হচ্ছে তোমরা কাঠ আর লোহা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কাঠ আর তামা, কাঠ আর তামার মধ্যে পার্থক্য কি? স্যার কাঠ ভারী হয় বেশি। তামা আর কাঠ মানে তড়িৎ প্রবাহের ভিত্তিতে, কাঠের মধ্যে দিয়ে কি কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হয়? না স্যার। আর হচ্ছে তামা বা স্টিল, এর মধ্যে সহজে তড়িৎ প্রবাহিত হয়। কেন? কপার, অর্থাৎ কপার আর কি। কপারের মধ্যে দিয়ে, কারণ কি, কপার হচ্ছে এই যে রোধের রোধ, কাঠের মধ্যে রোধ এত বেশি, বা এর এই কাঠটা যদি হয় রাস্তা, এই রাস্তায় খানাখন্দ এত বেশি যে এর মধ্যে কোনো গাড়ি পাস হইতে পারে না, অথবা ইলেকট্রন পাস হইতে পারে না। সুতরাং কাঠের মধ্যে কোনো ইলেকট্রনই পাস হয় না। আর হচ্ছে অপর দিকে যে আহ এই যে কপারের ভিতরে কোনো রোধ খুবই অল্প, এই জন্য এর মধ্যে সুন্দরভাবে কি হয়, ইলেকট্রন পাস হয়, ফলে তড়িৎ প্রবাহটা এর মধ্যে খুব ভালো হয়। এটা রোধ, এই জন্য রোধ কম। এটা রোধের হিসাব, হ্যাঁ। এখানে লেখা আছে বি সমানুপাতিক আই বিকাল টু আই আর, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ এবং রোধ। এই জিনিসটা একটু মাথায় রাখবে, এই সূত্রটা, এই সূত্র মাথায় রাখতে হবে। এখানে কোনো যেটা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে না, যেটা শুধুমাত্র দরকার সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপর আহ এই জিনিসটা হচ্ছে যে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ এবং স্থানান্তরিত আধান, I ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কিউ মানে কি? আধান, আধান, জি স্যার। ঠিক আছে? আদান। সহজ একটা হিসাব, এই জিনিসটা একদম সহজ হিসাব, দেখো। এক, এই ধরো এইটা একটা তারের ভিতরের অংশ, ঠিক আছে? এটা এক একটা আধান, প্লাস ধরো মাইনাস হিসেবে, এটা ধরো এক একটা আধান, এটা ধরো এক একটা আধান, ঠিক আছে? যেহেতু চার্জ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কল্পনা যাচ্ছে, ঠিক আছে? তো এটা তড়িৎ প্রবাহটা মানে কি, একটা নির্দিষ্ট সময়, এই একটা নির্দিষ্ট একটা সময়, ধর 1 মিনিটের মধ্যে এটার কি পরিমাণ আধান স্থানান্তরিত হচ্ছে, এটাই তো কারেন্ট প্রবাহ, ঠিক আছে না? জি স্যার। কি মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে বা আধান প্রবাহিত হচ্ছে। এখন আমি যদি একটা একটা যদি হিসাব করি, তোমরা তো সবাই ক্যালকুলাস তো জানো, একটা একটা যদি আমরা হিসাব করি, তো তাহলে এখানে মোট কয়টা আধান আছে, এই সবগুলোকে যদি একটা একটা করে হিসাব করি, তাহলে কি আমি এটাকে করব কি, ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েশন। ডিকিউ বাই ডিটি। হ্যাঁ, এখন এখানে যতগুলো আধান আছে সব, এখন আমি মোট আধান কি, অর্থাৎ কি, এইটাকে যখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মোট পাবো, ঠিক আছে? এখন আমি উল্টা করি, মোট আধান তাহলে কত, তাহলে যে ছোট ছোট যে তড়িৎ প্রবাহ গুলাকে, এখানে একটু তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে একটু হচ্ছে, এখানে একটু হচ্ছে, প্রত্যেকটা আধান হচ্ছে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন সবগুলাকে যদি আমি ইন্টিগ্রেট করি, একসাথে করে, তাহলে আমি কতগুলো আধান আছে সেটা পাবো, ঠিক আছে? এটা তোমার কনসেপ্টের জন্য, হ্যাঁ, এটা তোমাদের পরবর্তী কাজে লাগতে পারে। এখন হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্রটা অনেক মজার, ঠিক আছে? এটাকে যদি আমি যদি বলি জুলের সূত্রের জায়গায়, আমি যদি এটাকে একটু সুন্দরভাবে বলতে পারি যে জুলস হিটিং ইফেক্ট, অর্থাৎ জুলের তাপীয় সূত্র, ঠিক আছে? জুলের তাপীয় সূত্র, সূত্রটা কি, সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের তো জানতে হবে যে সূত্রটা আসলে আসলে সূত্রটা কোথা থেকে আসলো, কেন আসলো, ঠিক আছে না? তাহলে না আমরা সূত্রটা আমাদের মনে রাখতে খুব সহজ হবে। প্রত্যেকটা সূত্র বিহাইন্ড একটা স্টোরি আছে, আমাদেরকে স্টোরিটা জানতে হবে, তাহলে আমরা সুন্দরভাবে কি কি সেই সূত্র সম্পর্কে আমরা বুঝতে পারবো, তাই না? সো একটা কথা, একটা জিনিস দেখো যে, ধরো একটা পদার্থ, একটা পদার্থ, হ্যাঁ, এটার মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, হুম, কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে এই পদার্থের মধ্যে তো কি কি থাকবে, অণু পরমাণু থাকবে না? জি স্যার, অণু পরমাণু। এখানে অফকোর্স অণু পরমাণু থাকবে। এখন যখন তারা এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এটার সাথে কি সংঘর্ষ হবে না? ইলেকট্রন এবং অণু জি স্যার। পরমাণু সময়ের মধ্যে সংঘর্ষ হবে না? যেমন একটা এক্সাম্পল বলি,
একটা রাস্তার মধ্যে যখন গাড়ি চলাচল করতেছে, সামনে অনেক ধরনের অবস্টেকলস আছে, যেমন ধরো ওখানে বাস আছে, ওখানে কোনো কার্ট আছে, ফুড কার্ট আছে, বা কোনো একটা ভ্যান আছে, হ্যাঁ, প্রচুর জোরে গাড়ি যাচ্ছে। সো ওই গাড়ির সাথে সংঘর্ষ মানে ওই যে অন্যান্য জিনিস মানে রাস্তার মধ্যে কোনো ব্লক ব্লক যদি থাকে সেটার সাথে সংঘর্ষ হবে না? তো ইলেকট্রন যখন কোনো একটা পদার্থের মধ্যে যখন প্রবাহিত হয়, এই অণু পরমাণুর সাথে তারা সংঘর্ষ হয়। এটার সাথে ধাক্কা খেয়েছে, ঠিক আছে, এটার সাথে ধাক্কা খেয়েছে, দেন ধাক্কা খেয়ে এ আবার এদিকে চলে গেছে, আবার এটার সাথে ধাক্কা খেয়েছে, আবার এদিকে চলে গেছে, আবার এদিকে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি আমি কি দেখতেছি, এই অবস্থা, এটার যে গতি, ধাক্কা খাওয়ার পর এখন এটা এই দিকে চলে আসছে, এইটার গতি কি এক হবে? না স্যার, ধাক্কা খেয়ে চলে যাবে। ধাক্কা খাওয়ার ফলে কিছু কিছু গতি কমে যাবে, যেমন গাড়ি যখন অন্য আর কিছুর সাথে ধাক্কা খায় তার গতি কমে যাবে না? হ্যাঁ। জি স্যার। এখন বিজ্ঞানী জুল, আমাদের সায়েন্টিস্ট জুল এখানে সুন্দর একটা কথা বলছে। এই ধাক্কা খাওয়ার ফলে যে এই যে প্রথমে গতিশক্তি ছিল 10, ধাক্কা খাওয়ার পর গতিশক্তি হয়ে গেছে 5, ধরো, হ্যাঁ, আগে ছিল 10 মিটার পার সেকেন্ড, ধরলাম, মানে অনেক বেশি আলোগতি, বাট জাস্ট ধরো 10 মিটার পার সেকেন্ড, ধরো 10 ছিল, ধাক্কা খাওয়ার পর হয়ে গেল 5। এই বাকি এক্সট্রা 5 এটা কই চলে গেছে, কোথায় গেছে? এই যে ধাক্কা খাওয়ার পর যে শক্তির কোনো বিনাশ নাই, ঠিক আছে না, শক্তি সবসময় সংরক্ষিত থাকে। তো প্রথম যে গতিশক্তি ধাক্কা খাওয়ার পর সেটার গতিশক্তি কমে গেছে, কমে যাওয়া গতিশক্তি কোথায় চলে গেছে, কোথায় গেছে? সে, বিজ্ঞানী জুল বলছে এটা তাপ আকারে বের হয়ে গেছে, মানে এটা তাপ উৎপন্ন হয়েছে, হিট। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে। অর্থাৎ এটা কি হয়েছে, তাপ আকারে বের হয়ে গেছে বা তাপ আকারে চলে গেছে। এই তাপের পরিমাণটা কি, H ইকুয়াল টু আই স্কয়ার, সরি, আই স্কয়ার আর টি। এই সূত্রটা মাস মনে রাখতে হবে। ক্লিয়ার? আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর জি হচ্ছে স্যার। রোধ, টি হচ্ছে সময়, এইচ হচ্ছে তাপ। জি স্যার। ঠিক আছে? ওকে। জি স্যার। আর ক্লিয়ার? বাকিরা কোথায়? বাকিদের কোনো সারা শব্দ নাই, সারা শব্দ কেন নাই? বাকিরা কে বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। না, আমার সাথে ইন্টারেকশন করো, সমস্যা নেই, ঠিক আছে? যত ইন্টারেকশন করবে তখন দেখবা যে আরো বেশি আগ্রহ হবে, আরো বেশি পড়াশোনার মনোযোগ আসবে, ঠিক আছে? আর ফিজিক্সটা কিন্তু আসলে অনেক মজা। আমি সর্বাত্মক চেষ্টা করবো যারা ভয় পাও ফিজিক্সের প্রতি, ভয়টা তোমাদের থাকবে না অন্তত। এটা আমি ইনশিওর করবো ইনশাআল্লাহ। তো ইন্টারেকশন যত করবা, পড়াও মজা, পড়তেও মজা। হ্যাঁ, আমি প্রত্যেকটা ক্লাস দেখবা যে খুব স্টোরি, গল্প আকারে পড়ি। তোমরা যেমন গল্পের বই পড়তে যেমন পছন্দ হয় না, তোমরা এখন প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক তোমরা গল্প আকারে তোমরা পড়বা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, যাও, এখন রোধের নির্ভরতা। নির্ভরতা কি, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি যে শুধুমাত্র যে জিনিসগুলো দরকার সেগুলা নিয়ে, যেগুলো প্রয়োজন নেই এডমিশনে, তো সেগুলো আমি বাদ, সেগুলো নিয়ে কোনো ডিসকাস করতেছি না। এখন তোমাদের আরেকটা জিনিস রাখতে হবে যে রোধের নির্ভরতা বা রোধ বিষয়টা একটু বুঝো। আমরা সবাই জানি, তো নতুন করে রোধের বিষয়টা বলার দরকার না, প্রথমে আমি বলে ফেলেছি, রোধ, রেজিস্ট্যান্স কিসের উপর নির্ভর করে? আমাদের কোশ্চেনটা হচ্ছে যে কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে, কিসের উপর নির্ভর করে। আচ্ছা, রোধ রোধ কি আমরা আর দ্বারা প্রকাশ করি না? হুম। জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন আমি একটা আবার সেম জায়গায় করে ফেললাম, আমি আবার এই জিনিসটা আঁকবো। তোমরা হয়তো এই জিনিসটা বারবার আঁকতে আঁকতে তোমাদের হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে, যে দেখো এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকছি, এখানে একটা আঁকছি, এখানে একটা আঁকছি, মানে এখানে মানে আর কিছু করার নাই। যাই হোক, একটা অনেক বড় তারের ছোট্ট একটা অংশ নিলাম। হুম। এখন আমি চিন্তা করব যে এইটুকু অংশের মধ্যে, এইটুকু অংশের যে রোধ, এই রোধটা কিসের উপরে নির্ভর করতেছে? আচ্ছা, এটা আমরা কেন জানবো? এটা আমরা কেন জানবো? বিকজ যখন আমাদের কোনো জিনিসটা রোধ যখন নির্ধারণ করতে হবে, রোধ যখন নির্ণয় করতে হবে, রোধ কত আমাদেরকে যখন নির্ণয় করতে হবে, তখন
আমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে, বিষয়গুলো আমাদের কিন্তু লাগবে জানা। তোমরা যদি জানো তাহলে তোমরা সহজে কোশ্চেনটা দেখে বুঝে ফেলতে পারবা। আমাদের কোশ্চেন অ্যান্সার করার মানে এটা না যে আমরা সূত্র বসলাম আর অ্যান্সার করে ফেলাম। তুমি যে সূত্রটা বসাবে, তুমি কি বুঝতেছো এখানে সূত্রটা তুমি কোন হিসেবে বসাবা? সুন্দর একটা আমি একটু বুঝাই বলবো, এটা আগে শেষ করে এইটুকু বলি দেন আমি বুঝাই বলতেছি, এখানেই তোমরা বুঝতে পারবে। তো এইটুকু অংশ, তার থেকে কিছু অংশ কেটে নিলাম, হ্যাঁ, এই কাটা অংশটুকু, জাস্ট এইটুকু অংশের মধ্যে আসলে রোধ কত, আর রোধ এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা আমি কিভাবে বুঝবো? সুন্দর সিস্টেম, সুন্দর নিয়ম। দেখো, এর তার কতটা লম্বা, এল, লেন্থ, লেন্থ, এটা কি লেন্থ, এটা কি লেন্থ, ঠিক আছে, তারটা কতটা লম্বা। হুম, কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। কোন কালার দিলে ভালো হয়, আমি একটু কালারে খুবই অজ্ঞ। আচ্ছা, প্রথম হচ্ছে যে কিসের উপর ডিপেন্ড করতেছে, একটা তারের একটা ছোট একটা অংশ যদি বিবেচনা করি আমরা কি কি পাচ্ছি, ওটা কতটুকু লম্বা, এল, ঠিক আছে, এবং জি স্যার। প্রস্থচ্ছেদের এরিয়া। ক্ষেত্রফল, মানে যে এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থ বরাবর আমি যদি কাটি, এটার যে ক্ষেত্রফল, এটাকে আমি কি দ্বারা প্রকাশ করব, এ দ্বারা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? এবং জি স্যার। এই তারটার উপাদান কি দিয়ে তৈরি, এটা কি রাবার দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, আয়রন দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি, জিরকোনিয়াম দিয়ে তৈরি, মানে কি উপাদান, এই উপাদানকে আমি প্রকাশ করব রো দ্বারা। রো। ঠিক আছে, জি স্যার। অর্থাৎ উপাদানের আপেক্ষিক রোধ, এটাকে বলে উপাদানের আপেক্ষিক রোধ। ঠিক আছে, এটা নির্দিষ্ট থাকে। ওকে, তাহলে আমি যদি একটা প্রথমে জাস্ট কল্পনা করো, সব বাদ দাও, একটা তার একটা খন্ড, এই খন্ডের মধ্যে আমি কি কি দেখতে পাচ্ছি? প্রথমত হচ্ছে এটা কতটুকু লম্বা, কতটুকু খন্ডটা কতটুকু লম্বা, এল, এল। এটার এল। প্রস্থ, মানে এটার প্রস্থটাই হচ্ছে এ আর কি, ক্রস সেকশন, মানে এটা যে এইটুকু, যে এটার যে লম্বা এবং এটার এইটুকু কতটুকু এরিয়া, বল এটা কতটুকু এরিয়া, এটা এ, এবং এটা উপাদান কি, এটা উপাদান আপেক্ষিক রোধ কি, এটা হচ্ছে রো। এখন এই তিনটা জিনিসের সাথে আমাদের মামা আর বা রোধ কিসে কিসে সম্পর্কযুক্ত? এক, প্রথমত আর সমানুপাতিক এল, মানে কি জি। দৈর্ঘ্য যত বাড়বে রোধের মান তত বাড়বে। ঠিক জি আছে, স্যার। স্বাভাবিক হিসাব। একটা রাস্তা, আমি আবার রাস্তা আঁকতেছি, আমি যে রাস্তা আঁকতেছি বাংলাদেশের মধ্যে 50 বছর ইতিহাসে মনে হয় এত রাস্তা বানানো হয়েছে। দেখো, এই একটা রাস্তা, এখানে ধরো কিছু খানাখন্দ আছে, ঠিক আছে, এর এর কিছু আছে ধরলাম, তাও গাড়ি মোটামুটি চলতেছে। এখন এই রাস্তাটাকে আমি যত বড় করব, তত গাড়ি চলাচল করতে তত বেশি খারাপ অবস্থা হবে না? হ্যাঁ, স্যার বড় করলে। হ্যাঁ, ধরো মানে রাস্তা মোটামুটি বেশি বেশিও না কমও না, বেশি টুকটাক আছে, মানে গাড়ি চলাচল করতে পারে। কিছু হালকা পাতলা আছে, এই জন্য একটু কম, মানে প্রত্যেকটা পদার্থের মধ্যে তো কিছু না কিছু রোধ থাকবে, তাই না? সো কিছু আছে। তো এখন এই রাস্তাটাকে আমি যত বড় করব, তত কি গাড়িটা বেশি খানাখন্দের উপর, এইটুকু অংশ যদি এইটুকু যদি হয় এল, এল যদি হয় এইটুকু, তার মানে অল্প কিছু সাথে ফেস করবে গাড়িটা। রোদ। আমি যদি আরো বাড়াই দিই, এইটুকু এত বড় করে দিই, তখন কি আরো বেশি খানাখন্দ ফেস করবে না? জি স্যার। তার মানে কি গাড়িটা তত স্লো যাবে, এই স্লো যাওয়াটাই তো, এটা যদি হয় ইলেকট্রন, তার মানে কি খানাখন্দ গুলোই তো রোধ। আর হুম। স্যার রেজিস্ট্রেশন। জি স্যার। ঠিক আছে, ওকে, তার মানে কি এল এর মান যত বাড়বে আর এর মান তত বাড়বে। ঠিক আছে, এখন জি দুই স্যার। নাম্বার, দুই নাম্বার আসি, আর সমানুপাতিক রো। রো পরে বলতেছি, এ বলি, এ সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে? স্যার ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ব্যস্তানুপাতিকটা কেন হচ্ছে, কথা এটাই। এই দেখো, এখন এই রাস্তাটাকে আমি যদি চওড়া করে দিই, আগে ছিল এইটুকু ছিল, এখন আমি এটাকে আরো চওড়া করে দিছি, এই চওড়া করে দিছি। এখন চওড়া হওয়ার জন্য এখন গাড়ি আরো সহজে যাইতে পারবে না, রাস্তা যত চওড়া হবে গাড়ি তত ফ্রিলি মুভ করতে পারে না। রাস্তার জি স্যার, কথা চিন্তা জায়গা করো, বেশি পাবে।
জাস্ট তুমি চিন্তা করো, তুমি বাসের মধ্যে আছো, তুমি কল্পনা করো তুমি বাসের মধ্যে, তুমি চারপাশে রাস্তা দেখতেছো। রাস্তা যত রাস্তা যত চওড়া হবে, খানাখন্দ থাকলে ওটা কি, গাড়ি কোনো তার বেগ না কমিয়ে সহজে ওই খানাখন্দটা পাশ কাটিয়ে চলে যেতে পারে। রাস্তা হচ্ছে চিপা, খানাখন্দের উপর দিয়ে তাকে যেতে হবে, তাকে গতি কমাইয়া বা গাড়ি আস্তে আস্তে করে যেতে হবে। আর যদি রাস্তা দিয়ে চওড়া থাকে, এইখানে খানাখন্দ, সে মাঝখান দিয়ে এদিক দিয়ে চলে গেল। অর্থাৎ তার মানে কি, এর আরো বেশি বেশি সুন্দরভাবে চলে যেতে পারে। আর তার মানে কি, আর এর মান তত কমবে। বুঝছো? জি স্যার। তাহলে আর সমানুপাতিক, দেখছো কত সুন্দর আমাদের এ, ঠিক আছে? জি আর স্যার। সমানুপাতিক 1/a। এখন তো উপাদানের আপেক্ষিক রোধ, প্রত্যেকটা পদার্থে একটা নির্দিষ্ট একটা রোধ থাকে, নির্দিষ্ট। যেমন তোমার প্লাস্টিকের একটা নির্দিষ্ট রোধ আছে, স্টিলের একটা নির্দিষ্ট রোধ আছে, এই রোধটা নির্দিষ্ট। তো প্রত্যেকটা পদার্থের আপেক্ষিক রোধ যত বাড়বে, ওটার মেইন রোধও তত বাড়বে, এটা তো নরমাল কথা, ঠিক আছে? এটা তো আর ব্যাখ্যা করার কিছু নেই। হ্যাঁ, আর সমানুপাতিক রো, ক্লিয়ার? জি স্যার। এখন এগুলাকে যদি আমি একসাথে করি তাহলে আমি কি হবে, তাহলে সমীকরণ আমি 1, 2 এবং 3 নং থেকে আমি কি পাচ্ছি, আর ইকুয়াল টু কি, রো এল বাই এ। এই হলো সূত্র। মূলত এক্সামে আমাদের এটা লাগবে। কিন্তু আমি এত কিছু ব্যাখ্যা করলাম কেন? কারণ এই সূত্রটা দেখলে এখন তোমার সূত্রের পেছনে স্টোরিটার কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখন এটা কোথা থেকে আসছে আমি সহজে বুঝতেছে না। এখন এই সূত্রটার জি মাথায় স্যার। দেখলেই তোমার সেই কথাটা মনে পড়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন নেক্সট লাইন। এখন একটা জিনিস খেয়াল করো, এই এই জিনিসটা দেখো, এতক্ষণ কেন বললাম না, একটি তামার তারের দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, এর রোধ পূর্বের কত গুণ হবে? একটি তামার তারের দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, এর রোধ পূর্বের কত গুণ করা হবে? স্যার এল এর মান 3 গুণ করা হয়েছে। জি স্যার। বুঝে নাই? স্যার এল এর মান 3 গুণ করা হয়েছে না স্যার? হুম, আচ্ছা আমাকে বলতে দাও। দেখো শোনো, একটা তামার তার, এটার দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, মানে আগে যা দৈর্ঘ্য ছিল তার 3 গুণ করা হচ্ছে। হুম, তো তার রোধ আগের থেকে কত গুণ বাড়বে, এটা হচ্ছে কোশ্চেন বলতে চাইছে। ক্লিয়ার? তাহলে তোমার কি, অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি যে সবসময় একটা জিনিস মনে রাখবে, আমরা জানি কি রোধ বাড়ার আগে কত ছিল, বাড়ার পর কত ছিল, ঠিক আছে? আচ্ছা, এত কিছু লাগবে না, এত কিছু আই থিঙ্ক ব্যাখ্যা করা লাগবে না, তোমরা দেখলেই বুঝতেছো, ঠিক আছে? আমার আলাদা ব্যাখ্যা করা লাগবে না আই থিঙ্ক। দেখো, সূত্রটা তো আমরা জানি, আগে কত ছিল পরে কত। এটা হচ্ছে 3 গুণ বাড়ানোর আগে, এটা 3 গুণ বাড়ানোর পরে, ঠিক আছে? ওকে, জি স্যার। 3 গুণ বাড়ানোর আগে, এটা হচ্ছে 3 গুণ বাড়ানোর পরে, ঠিক আছে? তার মানে হচ্ছে, আচ্ছা আমি তোমাকে দেখাই, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে আই ইকুয়াল টু, আমরা সূত্রটা জানি কি, আর ইকুয়াল টু রো এল বাই এ। রো এল রো বাই এল এ। বাই এ। হুম, তো এটা হচ্ছে বাড়ানোর আগে, একটা তামার তারকে 3 গুণ বাড়াইছে, মানে দৈর্ঘ্য 3 গুণ বাড়াইছে, এল এর মান 3 গুণ বাড়াইছে, তাহলে আর এর মান কত গুণ বাড়বে? এই হলো কোশ্চেন, সিম্পল কোশ্চেন। দেখো, বাড়ানোর আগে জি ছিল স্যার। কত, তাহলে আমি এটাকে এল আই ডিভাইডেড বাই এ ধরবো। খেয়াল রাখতে হবে, দৈর্ঘ্য বাড়াইছে, ক্ষেত্রফল কিন্তু বাড়ায় নাই। তো জি এইটাও স্যার। সেম আছে, এল বাড়াইছে, যেহেতু আমরা আগে দেখছি কি আর সমানুপাতিক এল, এই জি স্যার, আর সমানুপাতিক এল। তার মানে যেহেতু আর এর মান বাড়াইছে, তার মানে কি এল এর মান বাড়াইলে তাহলে আর এর মানও চেঞ্জ হবে, কিন্তু এর মান চেঞ্জ হবে, কারণ চাঁদ বলছে দৈর্ঘ্য বাড়াইছে। তো এই যে দৈর্ঘ্য বাড়ানোর আগে, এখন হচ্ছে দৈর্ঘ্য বাড়ানোর পরে, এল এফ ডিভাইডেড বাই এ, ঠিক আছে? এখন বলছে কি ওকে। 3 গুণ বাড়াইছে, মানে এই যে এখন যেটা বাড়াইছে, এই যে এই এল এফ, এটা হচ্ছে আগের রোধের 3 গুণ। অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি, এল এফ ইকুয়াল টু 3 এল আই বলতে পারি না, আগের 3 জি গুণ, স্যার। ঠিক আছে? ওকে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে আর এফ ইকুয়াল টু 3 এল আই ডিভাইডেড বাই এ। বুঝতে পারছো? জি স্যার।
না বুঝলে বলো। তিন গুণ বাড়াইছে, ঠিক আছে। তাহলে আমরা কি এই এইটাকে পরস্পরকে ভাগ করি, আমি নংকে এক নং দ্বারা ভাগ করি, আর এফ এটাকে এটা দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে? স্যার 3 দেখো 3 থাকে, ঠিক আছে। এই কাটাকাটি চলে যায়, এ এ কাটাকাটি চলে যায়, এল আই কাটাকাটি চলে যায়, থাকে কি খালি 3। স্যার 3 বা অথবা আর এফ ইকুয়াল টু কি 3 ইনটু 3 আর আর আই। আর আই, মানে কি আগের রোধের 3 গুণ, ঠিক আছে। এখন আমি যদি 3 গুণ বাড়াই, রোধও কি হবে 3 গুণ বাড়বে, আগের রোধের 3 গুণ। আগের রোধ যদি 2 হয়, তাহলে পরের 3 গুণ বাড়ালে, দৈর্ঘ্য বাড়ালে কি হবে 6 গুণ, 4 গুণ বাড়ালে কত হবে 8 গুণ। ক্লিয়ার? আগের রোধের 3 গুণ। জি এখন এখন ধরলাম যে আমি কয় গুণ, সেটা যে কোনো একটা নাম্বার হবে, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, যত গুণ হোক। এখন এটাকে আমি এন এন এটাকে আমি এন দ্বারা রিপ্রেজেন্ট করব, এন অর্থাৎ আর আই। অর্থাৎ কোন একটা তারকে যদি আমি জাস্ট লম্বা করি, যদি দৈর্ঘ্যটাকে যদি লম্বা করি, ঠিক আছে, তাহলে কি হবে, সেটার আমি যত গুণ বাড়াবো তত গুণ এটা রোধও বাড়বে। 2 গুণ বাড়ালে রোধ বাড়বে 2 গুণ, 3 গুণ বাড়ালে রোধ বাড়বে 3 গুণ, 4 গুণ বাড়ালে 3 গুণ। রোধ বাড়বে 4 গুণ। বুঝছো? সো এখন যদি এটা যদি এক্সামে যখন আসবে কি বলবো, যদি বলে 3 গুণ দৈর্ঘ্য, তাহলে তোমাদের রোধ কি হবে, পূর্বের 3 গুণ হবে, 4 গুণ বললে 4 গুণ হবে, 5 গুণ বললে 5 গুণ হবে, ঠিক আছে। কিন্তু যদি বলে টেনে, শব্দটা যদি ইউজ করে টেনে 3 গুণ বাড়াইছে, তার মানে কি এই একটা পদার্থ, এই একটা তার, এইটুকু তার বড় আর কি, এই একটা তার, এই তারটাকে তুমি এখন টানছো, এদিক দিয়ে টানছো, টেনে এটাকে লম্বা করছো, টেনে লম্বা করছো, জি স্যার তাহলে এটার কি প্রস্থচ্ছেদ কি, এর মানটা কি যত কমে তুমি যাবে। লম্বা করবা তত এই কমে যাবে না? জি স্যার। কমে যাবে না? যাবে। জি স্যার কমে যাবে। যত আরো লম্বা করো, এটা আরো কমে যাবে। আগেরটা কি শুধু টেনে লম্বা করছে, আর মানে আগেরটা শুধু লম্বা করছে, আগেরটা কোশ্চেন সরি আগেরটায় কোশ্চেনে বলা আছে যে তোমার শুধুমাত্র, আগেটা তোমাকে বলা আছে যে শুধুমাত্র দৈর্ঘ্য 3 গুণ করা, এখানে বলছে টেনে 3 গুণ করা হয়েছে। যদি বলে টেনে, তখন সূত্রটা হবে এন স্কয়ার ইনটু আর আই, কারণ এখানে কি এর মান চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে এর মানটা তো রয়ে যাচ্ছে। এখানে নতুন কিছু করে বলার নাই। দেখো যদি 3 গুণ যদি এর দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে প্রস্থচ্ছেদ যেহেতু ইনভার্স সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক, তাহলে প্রস্থচ্ছেদ 3 গুণ কমবে, তাই না? প্রস্থচ্ছেদ 3 গুণ কমবে না? যদি দৈর্ঘ্য যদি 3 গুণ বাড়ে, তাহলে প্রস্থচ্ছেদ 3 গুণ কমবে। আর সমানুপাতিক কোয়ান্টিফাইড বাই এ, তাহলে যদি দৈর্ঘ্য যদি 3 গুণ বাড়ে, প্রস্থচ্ছেদ 3 গুণ কমবে। তাহলে তার মানে কি নিচে আছে তো এটা গুণাকার হয়ে যাবে, তখন কি 3 স্কয়ার। অর্থাৎ যদি 10 এ যদি 3 গুণ করা হয়, তাহলে এর রোধ পূর্বের 9 গুণ হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? জি স্যার ক্লিয়ার। বাকিরা না হলে জি বলতে পারো। ভাইয়া কি অর্থাৎ 10 এর একটা কথা জাস্ট মাইন্ডে রাখো, যে রোডটাকে আমি আমি সরি তারটাকে আমি টানবো, টেনে টানলে কিন্তু এটার কি এর মান, এরিয়ার মানও কমে যাবে না? যত টানবো তত বেশি। যদি 3 গুণ লম্বা করি, তাহলে এরিয়া 3 গুণ হ্রাস পাবে, ঠিক আছে। যেহেতু এটা ভাগ আকারে আছে, যেহেতু যেটা ভাগ আছে সেটা গুণ হয়ে যাবে, তাহলে 3 গুণ বাড়বে, 3 গুণ কমবে, তাহলে রোধ বাড়বে কি 3 গুণ 3, ঠিক আছে। তার মানে কি 3 স্কয়ার বা 9 গুণ, 3 স্কয়ার। ঠিক আছে। এখন জি স্যার। এটাকে আমি সূত্র আকারে যদি নিই, তাহলে কি এন স্কয়ার ইনটু আর, এন স্কয়ার ভাগে বাই এন স্কয়ার ভাবে পারবে। অর্থাৎ এখন যদি আমি কোন একটা তামার তার যদি দৈর্ঘ্য টেনে যদি দুই গুণ করি, তখন কি হবে, এর রোধ কত হবে 2 গুণ, তখন এর রোধ পূর্বের কত গুণ হবে 2 গুণ যদি করি 4 2 গুণ, গুণ। 2 4 স্কয়ার 4 গুণ। জি স্যার। যদি যদি 5 গুণ করি, তাহলে কি হবে
5 স্কয়ার 25 গুণ। 5 স্কয়ার 25 তো গুণ। মাইন্ডে রাখবা 10 এ আর জাস্ট দৈর্ঘ্য 3, এই দুটো জিনিস মাইন্ডে রাখবা। আচ্ছা স্যার 10 এ বললি n স্কয়ার হবে স্যার, এটাই তো? হ্যাঁ, 10 এ হলে এস স্কয়ার হবে। কেন হবে এখন তোমরা অলরেডি এটা জানো, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখো, যে সহজ আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে রোদের উপর তাপমাত্রার প্রভাবটা আমাদের জানতে হবে, কারণ সামনে একটা ইম্পর্টেন্ট একটা সূত্র আছে, সেটা আমাদের জানতে হবে যে রোদের উপর তাপমাত্রা আসলে কিভাবে প্রভাব ফেলে। আচ্ছা একটা পাতিল ধরো, হ্যাঁ আমরা একটা হাইপোথেটিক্যালি কল্পনা করি, মানে যেটা কোনো ভিত্তি নাই, বাট ওই আমরা সবাই গল্প ভালোবাসি তাই না, তো আমরা গল্প আকারে দেখি। তো এটা তো একটা স্ট্যান্ড, এটা একটা পাতিল, হ্যাঁ পাতিলের মধ্যে কিছু মানুষ রাখা আছে, দাঁড়াই আছে, বুঝছো? সবাই দাঁড়াই আছে, জি মানুষই বললাম, অন্য কোনো প্রাণীদের কথা নাই বললাম, মানুষ। এখন যদি এখানে একটা মোমবাতি আছে, কিছু একটা, ধরো আমি এখানে আগুন জ্বালাই দিই, এখন মানুষের কি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবে? না স্যার। মানুষ কি করে ছোটাছুটি করবে, ঠিক জি আছে না? স্যার। ধরো তুমি হচ্ছে এই, নিজেকে এই জায়গায় কল্পনা করো, তুমি এখানে আসবে, ঠিক আছে? তুমি ধরলাম তোমার নাম, নাম দেখি রুমান, হ্যাঁ ধরো তুমি হচ্ছে রুমান, জি স্যার। এখানে ধরো দাঁড়াইছে মিলি, এখন তুমি মিলির কাছে আসবা, হুম, তো তুমি মিলির কাছে যাবা, এখন মানুষজন দাঁড়াই আছে, চুপচাপ দাঁড়াই আছে, এখানের মাঝখানে এই তিনজন দাঁড়াই আছে, এই তিনজন ধরলাম কে কে, দীপ্ত মল্লিক, হাসবে জান্নাত, হ্যাঁ এরা দাঁড়াই আছে, হ্যাঁ। এখন তুমি রুম্মান, তুমি হচ্ছে মিলির কাছে যাবা, এখন তারা চুপচাপ দাঁড়াই আছে, তুমি সহজে কি মিলির কাছে যাইতে পারবে না? জি স্যার। এখন ধর আমি নিচে আগুন আগুন জ্বালাইছি নিচে, এখন এই দীপ্ত, হ্যাঁ এরা হচ্ছে কি দৌড়াদৌড়ি করতেছে, আমি কি তুমি সহজে মিলির কাছে যাইতে পারবা? না স্যার। প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আর তুমি যদি হও ইলেকট্রন, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি যাচ্ছ, তার মানে কি তাপ বাড়ায় দিলে কি তুমি সহজে যেতে পারবা? না স্যার। পারবা না, বাধাগ্রস্ত হবে। আর বাধাগ্রস্ত হুম। হওয়াটা মানে কি রোদ বেড়ে যাওয়া, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে কি হবে, রোদ বাড়বে। আর এখন তুমি ইলেকট্রন আর এই মাঝখানে এরা কি অনুপরমাণু, যত তাপ বাড়াবো এরা হচ্ছে কি ছোটাছুটি করবে, ছোটাছুটি করার পরে ছোটাছুটি তুমি করে। যখন যাবা সংঘর্ষ হবে, সংঘর্ষ হলে ঠিক মতো তুমি যে যাইতে পারবে না, তুমি চলাচল তোমাদের বাধাগ্রস্ত হবে, এর ফলে কি তার রোদ বেড়ে যাবে। অর্থাৎ কোন একটা পদার্থের যদি আমি তাপমাত্রা দিই তার রোদ বেড়ে যাবে, বাট কিন্তু এখানে কিছু কথা আছে, এটা শুধুমাত্র ধাতব পরিবাহীর ক্ষেত্রে, ধাতব পরিবাহী ক্ষেত্রে এটা প্রযোজ্য, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অটোমেটিক শেপ দেওয়া আছে তো এই জন্য। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু নয়, এটা নয় ক্রস। ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইয়েস, ঠিক আছে? সামনে আসতেছে কেন দেখো, সুন্দর এখানে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা আমাদের লাগবে, হ্যাঁ। অর্থাৎ আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস অ্যালফা থিটা, ঠিক আছে? অ্যালফা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট আর ডিভাইডেড বাই আর নট থিটা বলছে, ঠিক আছে? এখন আমরা এখানে আসি, এখানে একটা জিনিস দেখো, এখানে বলাই আছে আর থিটার মান কি, অর্থাৎ একটু আগে যেটা বললাম যে কোন একটা বস্তুর তুমি যদি আমি তাপমাত্রা যদি বাড়াই, ঠিক আছে, তাহলে সেটা রোধ বাড়বে, ঠিক আছে? ক্লিয়ার? জি ওকে, স্যার। বুঝলাম। জি স্যার। এখন কত ডিগ্রি সেলসিয়াস আমি তাপমাত্রা বাড়ালে ওটার রোধ কত কত হবে সেটা ডিটারমাইন করার সূত্র হচ্ছে এটা, ক্লিয়ার? কত ডিগ্রি জি সেলসিয়াস স্যার। তাপমাত্রা বাড়ালে ওটার রোধ কত হবে সেটা ডিটারমাইন করার সূত্র এটা, ঠিক আছে? থিটা, নিম্ন তাপ
কত ডিগ্রি, এটা হচ্ছে থিটা কি, আমি কত তাপমাত্রা এটাকে আমি ডিটারমাইন করব, ঠিক আছে। জি এবং স্যার। আর নট মানে কি, ওটা 0 ডিগ্রি সেলসিয়াস ওটা তাপমাত্রা কত ছিল, অর্থাৎ ওটা 0 ডিগ্রি, যখন তাপমাত্রা যখন আমি 0 করে দেব, 0 ডিগ্রি সেলসিয়াস যখন থাকবে তখন ওটা তাপমাত্রা কি হবে সেটা। এবং আর থিটা কি, এটা আমি ডিটারমাইন করব, যখন আমি যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি বাড়াবো সেই তাপমাত্রায় সেটা সেটা রোধ কত হবে, আর থিটা। ক্লিয়ার? ওকে, প্রথমত কি জি 0 স্যার। ডিগ্রি সেলসিয়াস তো আমাদেরকে কয়টা মান লাগবে, 3টা মান লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে আর থিটা, আর নট এবং থিটা, থিটা। সরি আলফা, আলফা আর আর নট, থিটা এবং আলফা। এখন আলফাটা কি, ওদের উষ্ণতা সহগ। উষ্ণতা সহগ কি, কোন একটা পদার্থের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে তার রোধ যতটা বৃদ্ধি পায়, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস, সেটা টোটাল উষ্ণতা সহগ। ধরো একটা পদার্থের, আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে তাহলে ওটার রোধ কতটা বাড়বে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটা বাড়বে, সেটাই ওটার উষ্ণতা সহগ। এটাকে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 আকারে প্রকাশ করা হয়। ক্লিয়ার? মানে প্রতি 1 ডিগ্রি জি স্যার। সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য ওটার রোধ কতটা বাড়বে, ওটা কি ওটার উষ্ণতা সহগ। এটা কিন্তু নির্দিষ্ট, বিভিন্ন পদার্থের জন্য নির্দিষ্ট। এই জিনিসটা তোমার লাগবে, এই আলফার মান বলা আছে এখানে, আলফার মান দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ পরিবর্তন করে রোধের যে পরিবর্তন হয় তাকে রোধের উষ্ণতা সহগ, এবং এটার মাত্রা ইম্পর্টেন্ট, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 বা কেলভিন ভাইয়া ইনভার্স 1। শুনতে পাচ্ছি না তো। এখন শোনা যাচ্ছে? না ভাইয়া, খুবই আস্তে শোনা যাচ্ছে। কেন শোনা যাচ্ছে? এখন আচ্ছা,